আমি অনিক। আজকে ৩ বছর পর দেশে ফিরেছি। এই ৩টা বছর কেটেছে আমার বিদেশের মাটিতে। ভেবেছিলাম দেশে ফিরে এনজয় করব, ঘোরাঘুরি করব। কিন্তু তা আর হলো না। কারণ আমার পরিবার আমাকে কোরবানি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে বাড়িতে এসেছি সকালে। আসার পর থেকে যে একটু রেস্ট নিব তারও উপায় নেই। আম্মু বলল আজকে বিকেলেই নাকি পাত্রী দেখতে যেতে হবে। কোন ঘটক নাকি একটা পাত্রীর সন্ধান দিয়েছে। পাত্রী নাকি দেখতে অনেক সুন্দর। আম্মু ছবি দেখেছেন ওনার কাছে, অনেক ভালো লেগেছে। আর তাই আজকে দেখতে যেতে হবে। আমি অনেকবার বারণ করলাম যে এখন এসব না, কিন্তু কে শুনে কার কথা। আম্মুর এক কথা, যেতে হলে আজকে যেতে হবে। তাই বাধ্য হয়ে আমিও রাজি হয়ে গেলাম। বিকেলটা যেন ইচ্ছে করেই দ্রুত নেমে এলো। আমি ফ্রেশ হয়ে রুমে বসেছিলাম, কিন্তু মনটা অনেক খারাপ। দেশে ফেরার পর প্রথম প্ল্যান ছিল বন্ধুদের সাথে আড্ডা, রাতের ঢাকা ঘোরা, একসাথে চা খাওয়া। কিন্তু না, আমার কপালে জুটল পাত্রী দেখা মিশন। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই অনেক, রেডি তো তুই? একটু পর কিন্তু বের হব। আমি একটা লম্বা নিঃশ্বাস ফেললাম। আম্মু, এত তাড়া কিসের? সবেমাত্র আজকেই তো দেশে আসলাম। বেশি কথা না বলে চুপচাপ চল। মেয়েটা কিন্তু অনেক ভালো, তোর ভাগ্য খুলে যাবে। মনে মনে বললাম, ভাগ্য খুলবে না কপাল পড়বে সেটা তো গিয়ে বুঝব। গাড়িতে এক অদ্ভুত নীরবতা। আব্বু সিরিয়াস মুখ করে বসে আছেন। আম্মুর চোখে মুখে উত্তেজনা। আর আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছি, একটা অচেনা মেয়ের সাথে জীবন কাটানোর ডিসিশন এত সহজে নেয় মানুষ কিভাবে। হঠাৎ আম্মু ফোন বের করে ছবিটা আবার দেখালো। এই দেখো নীলার ছবি, কেমন? আমি হালকা চোখ বুজলাম। ছবি দেখে বোঝা যায় মেয়েটা খুব সাজুগুজু টাইপের না। সিম্পল একটা সালোয়ার কামিজ, চুল খোলা, মুখে মিষ্টি একটা হাসি, অদ্ভুত শান্ত একটা চেহারা। মনের অজান্তেই বললাম, খারাপ না। আমি জানতাম তোমার পছন্দ হবে। আমি আর কিছু বললাম না, কারণ ছবি আর বাস্তব এক জিনিস না। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম। বাড়িটা বড় না, কিন্তু খুব গোছানো। উঠানে টব ভরা ফুল, বারান্দায় দোলনা চেয়ার। ঘরে ঢুকতে একটা শান্ত পরিবেশ লাগলো। নীলার আব্বু আম্মু খুব ভদ্রভাবে রিসিভ করলেন। চা নাস্তা এলো। আমি কাপ হাতে বসে আছি, কিন্তু মাথার ভেতর ড্রাম বাজছে। একটু পর পাত্রী এলো, হালকা নীল রঙের ড্রেস পরে, মাথায় ওড়না টেনে। ধীর পায়ে ট্রে হাতে করে ঘরে ঢুকলো সে। আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু যখন কাপটা সামনে ধরল তখন চোখ তুলতেই আমি যেন হালকা শক খেলাম। ছবির চেয়েও সুন্দর দেখতে মেয়েটি, কিন্তু সৌন্দর্যটা আমাকে আটকায়নি, আটকিয়েছে ওর চোখ দুটো। ও চোখ তুলেই আবার নামিয়ে ফেলল। বড়রা বলাবলি করে আমাদেরকে আলাদা ঘরে পাঠানো হলো কথা বলার জন্য। রুমে ঢুকে দুজন দুই পাশে বসে আছে, মাঝখানে টেবিল। কিন্তু আসলে দূরত্বটা টেবিলের চেয়েও বড়। আমি গলা খাকারি দিয়ে বললাম, আপনার নাম নীলা, তাই তো? সে হালকা মাথা নাড়ল। এই বিয়ে নিয়ে আপনার মত কি? সে একটু চুপ করে থাকলো, তারপর খুব আস্তে বলল, আব্বু আম্মু যেটা ভালো মনে করেন আমি ওতেই রাজি। এই উত্তরটা শুনে আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল। আমি জোর করে হাসলাম। মানে, নিজের আলাদা কোনো ড্রিম নাই বিয়ে ছাড়া? এইবার সে প্রথমবারের মতো সরাসরি আমার দিকে তাকালো। ড্রিম আছে, কিন্তু সব ড্রিম সবার কপালে পূরণ হয় না। কথাটা সাধারণ, কিন্তু কেমন যেন গভীর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। নীলার কথাটা শোনার পর ঘরের ভেতর হঠাৎ করে যেন শব্দ কমে গেল। বাইরে মানুষজনের কথা, থালা বাসনের টুংটাং সবে শুনতে পাচ্ছিলাম, কিন্তু তবুও মনে হচ্ছিল আমরা দুজন আলাদা একটা জগতে বসে আছি। আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, কি ড্রিম আপনার? নীলা একটু চমকে তাকালো, যেন আশা করেনি আমি আবার প্রশ্ন করব। আঙ্গুল দিয়ে
ওনার কিনারা পেঁচাতে পেঁচাতে নিচের দিকে তাকিয়ে বলল, পড়াশোনা শেষ করে একটা স্কুলে জব করার ইচ্ছে ছিল। ওর কণ্ঠে লাজুক স্বপ্নের গন্ধ ছিল, চাপা কিন্তু পুরোপুরি মরে যায়নি। তাহলে থেমে গেলেন কেন? নীলা হালকা হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল মানিয়ে নেওয়া। সবাই তো নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে না। পরিবারের অবস্থা, দায়িত্ব সবকিছু মেনে মেয়েদেরকে চলতে হয়। ওর কথাগুলো বুকের কোথাও এসে লাগলো, কারণ আমি তো নিজের ইচ্ছেতেই বিদেশে গিয়েছি, নিজের লাইফ নিজের মতো বানানোর চেষ্টা করেছি। আর এই মেয়েটা নিজের স্বপ্নটা বলতেও যেন অনুমতি লাগে। আমি একটু সামনের দিকে ঝুঁকলাম। আপনি যদি চান বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবেন, সেই সাথে জবও। নীলা এইবার চোখ তুলে সরাসরি আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা কৃতজ্ঞতার না অবিশ্বাসের, যেন মনে মনে বলছে, এই কথাগুলো সব ছেলেরাই বলে, কিন্তু রাখে কয়জন? সে ধীরে বলল, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, অন্তত চেষ্টা না করে হার মানতে আমি রাজি না। নীলা কিছু বলল না, কিন্তু ওর চোখের কোণায় এক ফোঁটা আলো ফুটে উঠল। ঠিক তখন বাড়ি থেকে আম্মুর ডাক এলো। কথা কি শেষ? আমরা দুজনেই একটু সরে বসলাম। দূরত্বটা আবার ফিরে এলো, কিন্তু আগের মতো আর অচেনা লাগছিল না। নীলা দরজার দিকে হাঁটতে গিয়ে হঠাৎ থামল, পেছনে না তাকিয়েই বলল, আপনি না চাইলে না বলতে পারেন, আমি কিছু মনে করব না। আপনি চান আমি না বলি? আমি চাই যে মানুষটার সাথে আমার বিয়ে হবে সে যেন নিজের ইচ্ছেই সব করতে পারে। আমার জন্যে যেন তাকে কোনো কিছুতে জোর খাটাতে না হয়। আমি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা নিজের কথা না ভেবে উল্টো আমার স্বাধীনতার কথা ভাবছে। এমন উত্তর আশা করিনি। আমি ধীরে বললাম, আমি জোর করে কিছু করি না, আর আজকে এখানে আসাটা শুধু আম্মুর কথাই। কিন্তু এখন মনে হচ্ছে আশাটা খারাপ হয়নি। নীলা তাকালো, চোখে অবাক ভাব। কেন? কারণ অন্তত এমন একজনের সাথে কথা বলতে পারলাম যে ঠিক আছে বললেও ভেতরে অনেক কথা চেপে রাখে। নীলা চুপ করে রইল, তারপর আস্তে বলল, সব কথা সবাইকে বলা যায় না। কিন্তু যাকে নিয়ে সারা জীবন কাটানোর কথা তাকে তো বলা উচিত, তাই না? ও এবার পুরোপুরি আমার দিকে ফিরল, মুখে নার্ভাস ভাব, কিন্তু চোখে কৌতূহল। আপনি কি সত্যি বিয়ের পর পড়াশোনা করতে দিতে চান, নাকি আজকে ভালো শোনানোর জন্য বলছেন? আমি একটু হেসে মাথা নাড়লাম। আমি নিজে বাইরে থেকে পড়াশোনা করে আসছি। স্বপ্নের দাম না বুঝলে এতদূর আসতাম না। আপনার স্বপ্নটা ছোট না, স্কুলে পড়ানো খুব সম্মানের কাজ। নীলার চোখ ভিজে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু গলাটা নরম হয়ে গেল। আমার ইচ্ছে ছিল বাচ্চাদের পড়াবো, নিজের টাকায় আম্মুর জন্য কিছু কিনবো, আব্বুর হাতটা একটু হালকা করব। এই সাধারণ কথাগুলো কেমন যেন অসাধারণ লাগলো আমার কাছে। আমি একটু থেমে বললাম, যদি আমাদের বিয়ে হয় তাহলে একটা শর্ত থাকবে। নীলা চমকে গেল। শর্ত? হ্যাঁ, বিয়ের পর আপনি অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবেন, যতই বাধা আসুক। যতদিন পর্যন্ত না আমি মানা করছি ততদিন হবে। পড়াশোনা শেষ করবেন, জব করবেন, আমি পাশে থাকব। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, কথা দিয়ে কথা রাখবেন? আমি হাত বাড়িয়ে টেবিলের উপর রাখলাম। চেষ্টা না করে ছাড়ব না, এটুকু গ্যারান্টি দিতে পারে। নীলা আমার বাড়ানো হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর চোখে দ্বিধা, ভয়, আশা সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি, যেন একটা মেয়ের বহুদিন চেপে রাখা স্বপ্ন হঠাৎ দরজার ফাঁক দিয়ে আলো দেখেছে। ধীরে ধীরে ও নিজের হাতটা টেবিলের উপর রাখল, পুরোপুরি আমার হাতে রাখল না, শুধু কাছাকাছি। তবুও সেই ছোট্ট দূরত্বটার ভেতরেও বিশ্বাসের শুরুটা বোঝা যাচ্ছিল। নীলা আস্তে বলল, আমি বিশ্বাস করতে ভয় পাই। আমি মৃদু হেসে বললাম, ভয় পাওয়া খারাপ না, ভয় থাকলে মানুষ সিরিয়াস থাকে। ও হালকা অবাক হয়ে তাকালো, মনে হলো এমন উত্তর আশা করেনি। আমি আবার বললাম, কিন্তু একটা কথা বলি,
আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমাকে প্রমাণ করার সুযোগ দিবেন কিভাবে? নীলা এবার একদম চুপ, চোখ নামানো, কিন্তু মুখে অল্প হাসি ফুটে উঠেছে। ঠিক তখনই দরজায় নক হলো। আম্মুর গলা। হয়েছে তোমাদের? আমরা আসবো? আমরা দুজনেই দ্রুত হাত সরিয়ে নিলাম। আবার সেই ভদ্র দূরত্ব, সেই আনুষ্ঠানিকতা, কিন্তু ভেতরের অচেনা অস্বস্তিটা আগের মতো আর ছিল না। নীলা দরজা খুলে দিল। বড়রা ঢুকল, মুখে কৌতূহল মাখানো হাসি। নীলার আম্মু জিজ্ঞেস করলেন, কথা হলো তো বদা? আমি ভদ্রভাবে মাথা নেড়ে বললাম, জি, কথা হয়েছে। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। আমি ইচ্ছে করে নিরপেক্ষ মুখ করে থাকলাম। কিছুক্ষণ সাধারণ কথা, চা, মিষ্টি সব শেষ করে আমরা উঠলাম। বের হওয়ার সময় হালকা করে চোখ তুলতেই দেখি নীলা দরজার পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু চোখে সরাসরি তাকানোর সাহস করছে না। বের হয়ে গাড়িতে উঠতেই আম্মু আর ধরে রাখতে পারল না। কি রে, কেমন লাগলো? খারাপ না। আম্মুর সাথে সাথে উজ্জ্বল হয়ে গেলেন। আমি বলেছিলাম না আমার চোখ ভুল করে না? আমি একটু হেসে বললাম, আম্মু, শুধু সুন্দর হলেই তো হয় না। আম্মু চিন্তিত স্বরে বললেন, কেন, কোনো সমস্যা আছে? না, তেমন কিছু না। মেয়েটা পড়াশোনা করতে চায়। বিয়ের পর করতে চাইলে করুক না, সমস্যা কি? আমি এবার তাকালাম। সত্যি করতে দিবে? তুই চাইলে কেন দিব না? আমি কি তোর শত্রু নাকি? আব্বু গম্ভীর গলায় বললেন, মেয়ের ইচ্ছা থাকলে করতে দিও, সে যেন কোনো অভিযোগ না করতে পারে কোনো কিছু নিয়ে। আমি চুপচাপ মাথা নেড়ে আবার বাইরে তাকালাম। বুকের ভেতর হালকা একটা স্বস্তি ঢুকে গেল। রাতে ঘরে এসে বিছানায় শুয়ে আছি, চোখে ক্লান্তি, কিন্তু ঘুম আসছে না। বারবার নীলার কথাগুলো মাথায় ঘুরছে। আমি ফোন হাতে নিলাম। হঠাৎ মনে হলো, ও কি এখন জেগে আছে? ও কি ভাবছে? তারপর নিজেই হেসে ফেললাম। যেই আমি বিয়ের কথা শুনলেই পালাতে চাইতাম, সেই আমি এখন একটা মেয়ের স্বপ্ন নিয়ে ভাবছি। ওদিকে নীলা নিজের রুমে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ওড়না খুলে চুল ঠিক করল, নিজের চোখের দিকে তাকিয়ে রইল। আজকের দিনটা অন্যরকম। সে বিছানায় বসে ধীরে ফোনটা হাতে নিল, তারপর আবার রেখে দিল। কি করবে বুঝতে পারছে না। কারোর সাথে শেয়ার করার মতো বন্ধু নেই, বোন নেই। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ছেলেটা কি সত্যি আলাদা? ওর বুকের ভেতর ধুকপুক করছে, ভয়ও লাগছে, কারণ আশা জন্মালে কষ্টও বড় হয়। পরদিন সকালে নাস্তার টেবিলে আম্মু খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ওদের বাসা থেকে ফোন আসবে আজকে। আমি চুপচাপ রুটি ছিঁড়ছি। তোর মত কি? আমি কয়েক সেকেন্ড থেমে বললাম, তোমরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। মানে তুই রাজি? তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? মেয়েটার পড়াশোনা বন্ধ হবে না, ও চাকরি করতে চাইলে করবে। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, তুই যদি ওর পাশে থাকিস আমি কখনো বাধা দেব না। আমি মাথা নিচু করে হাসলাম। সেদিন দুপুরের মধ্যেই ফোন এলো। আমি রুমে ছিলাম। বাইরে ড্রয়িং রুমে আম্মুর কণ্ঠস্বর শুনতে পেলাম। জি আপা, আলহামদুলিল্লাহ, আমাদেরও ভালো লেগেছে এবং ছেলেও রাজি। আমার বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। কিছুক্ষণ পর আম্মু দরজার সামনে এসে দাঁড়ালেন, মুখে চাপা হাসি, কিন্তু চোখে আনন্দ লুকানো যাচ্ছে না। অনেক? হুম। ওদের পক্ষ থেকেও হ্যাঁ, আমরা সামনের শুক্রবার পাকা কথা বলবো ভাবছি। আমি চুপ করে তাকিয়ে রইলাম। জীবনের একটা বড় সিদ্ধান্ত এত শান্তভাবে এসে সামনে দাঁড়াবে ভাবিনি। আমি ধীরে বললাম, ঠিক আছে। এই প্রথম তোকে এত শান্ত দেখতেছি। হয়তো এবার পালানোর ইচ্ছে করছে না। তারপর দুই পরিবার একসাথে বসল। মিষ্টি, দোয়া, হাসি সব মিলিয়ে ঘর ভরে গেল। নীলা মাথা নিচু করে বসেছিল, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে তাকাচ্ছিল। চোখে এখনও লাজ, কিন্তু আগের মতো ভয় না। আংটি পরানোর সময় ওর হাত কাঁপছিল। আমি আস্তে বললাম, নার্ভাস?
নীলা হালকা মাথা নাড়ল। আমি ফিসফিস করে বললাম, আমিও। ও প্রথমবার হালকা হেসে ফেলল। সেই হাসিটা দেখে মনে হলো এই মেয়েটা হাসলে ঘর উজ্জ্বল হয়ে যায়। পাকা কথা হওয়ার পর রাতে সাহস করে ফোন দিলাম। হ্যালো, কে? আমি অনিক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ভালো। ডিস্টার্ব করলাম? আরে না না। কিছুক্ষণ দুজনেই চুপ। আজকে কেমন লাগলো? সব কিছু খুব দ্রুত হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। আমারও তাই। তবে একটা কথা, ভয় পেলে আমাকে বলবে, একা একা কিছু ভাববে না। ও কিছু বলল না, কিন্তু ফোনের ওপাশে নিঃশ্বাস ভারী হয়ে উঠল। নীলা ধীরে বলল, আপনি কথা রাখবেন তো? সুযোগ না দিলে বোঝাবো কিভাবে? ঠিক আছে, দিলাম। তারপর বিয়ের কেনাকাটার জন্য দুই পরিবার মিলে শপিংয়ে গেলাম। নীলা খুব চুপচাপ, যা দেওয়া হচ্ছে সেটাই নিচ্ছে। আমি পাশে গিয়ে আসতে বললাম, সবাই যা পছন্দ করছে তাই নেবে, নাকি নিজের পছন্দও আছে? ও অবাক হয়ে তাকালো। আমি ঠিক বুঝি না এসব। তাহলে আজকে থেকে শিখবে। আমি একটা হালকা প্যাস্টেল রঙের শাড়ি হাতে তুলে বললাম, এইটা তোমার ওপর সুন্দর লাগবে। আপনি কিভাবে বুঝলেন? আমি না বুঝলে কে বুঝবে? ও লজ্জায় মুখ নামিয়ে ফেলল, কিন্তু শাড়িটা ছাড়ল না। সেদিন প্রথম বুঝলাম ওর হাসি খুব দামি জিনিস, সহজে আসে না, কিন্তু এলে মন ভরে যায়। তারপর প্রায় প্রতিদিন ফোনে কথা হতো, ছোট ছোট কথা। কি খেয়েছেন, পড়তে বসেছেন কিনা, আম্মু কি বলল, আমার অফিস কেমন যাচ্ছে, এইসব। এই ছোট ছোট কথাগুলোই কেমন যেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। একদিন দুপুরে ফোনে কথা বলতে বলতে আমি হঠাৎ বললাম, বিকেলে একটু বের হবে? মানে একা? কাছেই একটা বুকশপ আর কফি শপ আছে, ভিড়ও কম। তাহলে তো আম্মুকে জিজ্ঞেস করতে হবে। আমি হেসে বললাম, অবশ্যই, অনুমতি ছাড়া আবার কিডন্যাপ করা হয়ে যাবে। আপনিও না? আচ্ছা, আসবো। বিকেলে হালকা আকাশ মেঘলা, বাতাসে একটু ঠান্ডা ভাব। আমি আগে গিয়ে দাঁড়িয়ে আছি, হাতে ঘড়ি দেখছি, কিন্তু আসলে রাস্তার দিকে তাকিয়ে আছি। হালকা নীল সালোয়ার কামিজ পরে নীলা যখন রিকশা থেকে নামলো, মনে হলো বিকেলের আলোটা ওর দিকেই বেশি। ও একটু দূরে দাঁড়িয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, তাই না? না, আমিও এখনই এলাম, কিন্তু আমি এসেছি আরও ২০ মিনিট আগে। আর মেয়েদের জন্মগত স্বভাব লেট করার, তাই আর কিছু বলিনি। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, মাঝখানে হাত ছোঁয়াছুঁই হচ্ছে, আবার দুজনেই হালকা সরে যাচ্ছি। অদ্ভুত মিষ্টি অস্বস্তি। বুকশপে ঢুকতেই নীলার চোখ চকচক করে উঠল। এই রিয়াকশনটা শাড়ির দোকানে দাওনি কেন? বইয়ের গন্ধ আলাদা। ও ধীরে ধীরে তাক থেকে বই নামাচ্ছে। একটা শিশুদের গল্পের বই হাতে নিয়ে বলল, এই ধরনের বাচ্চাদের পড়াতে চাই আমি। আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম। আমি একদিন তোমার ক্লাসে গিয়ে পেছনের বেঞ্চে বসে থাকব। তাহলে আপনাকে ক্লাস থেকে বের করে দিব। কেন? কারণ আপনি বাচ্চাদের চেয়ে বেশি দুষ্টু মনে হচ্ছে। আপনি থাকলে ওরাও দুষ্টু হয়ে যাবে। ও নিজেই কথা বলে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেলল। তারপর দুজন কফি শপে গেলাম। আমরা কর্নারে একটা টেবিলে বসলাম। ও কাপ ধরে বসে আছে, কিন্তু চুমুক দিচ্ছে না। এত নার্ভাস কেন? আমি আসলে এভাবে আগে কখনো বের হইনি। আমিও না, অন্তত এভাবে না। কথাটা শুনে ও চোখ তুলে তাকালো। সেই দৃষ্টি আগের চেয়ে আলাদা, যেন বিশ্বাস একটু বেড়েছে। হালকা বাতাসে ওর চুল মুখের ওপর এসে পড়ল। না ভেবেই আমি বললাম, একটু দাঁড়াও। হাত বাড়িয়ে খুব সাবধানে চুলটা কানের পাশে সরিয়ে দিলাম। ও জমে গেল, চোখ বড় হয়ে গেল, নিঃশ্বাস আটকে আছে যেন। আমি হাত সরিয়ে নিয়ে বললাম, সরি। ও মাথা নিচু করে ফিসফিস করে বলল, ইটস ওকে। কিন্তু ওর গালের লালচে আভা কফির কাপেও ঢাকা পড়ল না। সূর্য ডুবে যাচ্ছে, রাস্তার লাইট জ্বলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ ও বলল,
আজকে ভালো লাগলো। বইয়ের জন্য? সব কিছুর জন্য। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনার সাথে কথা বললে ভয় কম লাগে। এই কথাটা শুনে বুকের ভেতর কেমন নরম হয়ে গেল। আমি আস্তে বললাম, তাহলে ভয় পেলেই আমাকে ডাকবে। রাস্তায় এক জায়গায় ভিড় ছিল। ও হালকা থেমে গেল। আমি স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে বললাম, এইদিকে আসো। ও 1 সেকেন্ড তাকিয়ে থেকে খুব আস্তে আমার হাত ধরল, পুরো শক্ত করে না, কিন্তু ছেড়েও দিল না। সেই মুহূর্তে মনে হলো এই হাত ধরা শুধু রাস্তা পার হওয়ার জন্য না, একটা জীবন পার হওয়ার শুরু। রিকশায় ওঠার আগে ও হাত ছেড়ে দিল, কিন্তু আঙ্গুলের উষ্ণতা রয়ে গেল। নীলাভ আস্তে বলল, বাসায় গিয়ে ফোন দিব। আমি অপেক্ষা করব। রিকশা চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর একটাই কথা ঘুরছিল, এই মেয়েটাকে হাসি খুশি রাখা এখন আমার দায়িত্ব না, আমার ইচ্ছে। অতঃপর দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। পুরো ঘর আলোয় ভরা, আত্মীয় স্বজন, হাসি, শব্দ, সব মিলিয়ে একদম অন্যরকম একটা মুহূর্ত। কাজীর সামনে বসে আছি। কাবিননামায় সই করার সময় হঠাৎ হাত থেমে গেল 1 সেকেন্ডের জন্য। মনে হলো এই সইটা শুধু বিয়ে না, একটা মেয়ের স্বপ্নের দায়িত্বেও সই। তারপর আমি সই করলাম। কিছুক্ষণ পর নীলা লাল শাড়িতে মাথা নিচু করে এসে বসল। সবাই বলছে মাশাল্লাহ। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। ও আস্তে বলল, এখনো কিন্তু পালানোর সুযোগ আছে। আমি হেসে বললাম, এখন পালালে তুমি ধরবে না? ও প্রথমবার নির্ভয়ে আমার দিকে তাকিয়ে হাসল। সে হাসির ভেতরে আর ভয় ছিল না, ছিল বিশ্বাসের শুরু। সব ফর্মালিটিস শেষে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। ফুলের গন্ধে পুরো ঘর ভরে আছে। বিছানার চারপাশে গোলাপের পাপড়ি, নরম আলো, জানালার পর্দা হালকা নড়ছে। বাইরে এখনও দূরে কোথাও আত্মীয়দের কথা আর হাসির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরের ভেতর এক অন্যরকম নীরবতা। নীলা খাটের একপাশে বসে আছে, মাথা নিচু, হাতের আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে ধরা। লাল শাড়ির আঁচল একটু কাঁপছে, বোঝাই যাচ্ছে নার্ভাস। আমি দরজার পাশে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল জীবনে এত বড় প্রেজেন্টেশনও দেইনি যতটা টেনশন এখন। আমি ধীরে বললাম, ভেতরে আসতে পারি? নীলা হালকা চমকে তাকালো, তারপর মাথা নেড়ে আস্তে বলল, জি। আমি দূরত্ব রেখে খাটের অন্য পাশে বসলাম। মাঝখানে এখনো বেশ ফাঁকা জায়গা। কিছুক্ষণ শুধু নীরবতা। আমি হালকা হেসে বললাম, আমরা কি সত্যি বিয়ে করে ফেললাম? নীলা ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, মনে তো হচ্ছে সিনেমা চলছে। ভালোই হয়েছে, কারণ আমিও ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে আচরণ করা উচিত। আপনি তো অনেক কনফিডেন্ট মনে হয় সবার সামনে। ওটা অভিনয়, ভেতরে আমি এখনো ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি যেন তোমাকে কখনো কষ্ট না দিই, এই ভয়। এই কথা শুনে নীলার মুখের লাজুক ভাবটা নরম হয়ে গেল। চোখে অবাক আর শান্ত কিছু একসাথে ফুটে উঠল। আমি আস্তে বললাম, আজকে সারাদিন খুব ক্লান্ত, তাই না? এত মানুষ আর এত শব্দের মাঝে মনে হচ্ছিল আমি নিজের বিয়েতে নিজেই গেস্ট। আমারও তাই লাগছিল। সবাই ছবি তুলছে, হাসছে, আর আমি ভাবছি এই মেয়েটা এখন আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। সত্যি? হ্যাঁ, কারণ আমরা আজ থেকে একে অপরের দায়িত্ব। কথাটা শুনে ও চুপ হয়ে গেল, তারপর আস্তে বলল, আমি দায়িত্ব হতে চাই না, আমি সঙ্গী হতে চাই। আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। তাহলে ঠিক আছে, আমরা কেউ কারো বোঝা না হয়ে টিম হব। টিম মানে? একজন মন খারাপ করলে আরেকজন সামলাবে, একজন ভুল করলে আরেকজন ছাড় দিবে, আর দুজনেই একে অপরের স্বপ্নে পাশে থাকবে। নীলার চোখ নামানো, কিন্তু ঠোঁটে হাসি থামছে না। ঘরের বাতাসে অদ্ভুত নরম একটা স্বস্তি নামল। আমি আস্তে জিজ্ঞেস করলাম, খুব নার্ভাস লাগছে? নীলা সত্যি সত্যি মাথা নাড়ল। নতুন জায়গা, নতুন মানুষ। আমি একটু সময় নিয়ে বললাম, তাহলে আজকে একটা কাজ করি। কি? আজ আমরা শুধু কথা বলি, কোনো তাড়া নেই।
সারা জীবন পড়ে আছে। নীলা ধীরে আমার দিকে তাকালো। সে চোখে স্বস্তি স্পষ্ট। সত্যি? সম্পর্ক জোর করে না, ধীরে ধীরে সুন্দর হয়। আরেকটা কথা, কি? তোমার সেই স্কুলে পড়ানোর স্বপ্ন মনে আছে তো? আপনি এখনো সেটা মনে রেখেছেন? এটা তো তোমার ড্রিম, ভুলবো কেন? আজ এত কিছু হয়ে গেল, ভাবছিলাম হয়তো এসব কথা আর বলবেন না। হুম, তোমার স্বপ্ন থামবে না। আমাদের ঘর এমন হবে যেখানে তোমার বই ছড়ানো থাকবে, আর তুমি ক্লাসের গল্প শোনাবে, আর আপনি? আর আমি বসে বসে সেসব শুনব। নীলা হেসে ফেলল। রাত অনেক হয়ে গেছে। আমি আসতে বললাম, আজকে খুব লম্বা দিন ছিল, এবার আমাদের ঘুমানো উচিত। নীলা মাথা নাড়ল। আমি উঠে লাইট একটু কমিয়ে দিলাম, আবার এসে দূরত্ব রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নরম গলায় ডাক এলো, শুনছেন? হুম। ধন্যবাদ কিসের? আজকে আমাকে ভয় না পাওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি হালকা হাসলাম। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। ভেতরে দুজন মানুষ যারা এখনও পুরোপুরি অভ্যস্ত না, কিন্তু চেষ্টা করছে। এই রাতটা সময়ে ছোট হলেও ভালোবাসায় অনেক বড়। ভালোবাসা সবসময় নাটকীয়ভাবে আসে না। কখনো কখনো সেটা শুরু হয় দায়িত্ব থেকে, কিন্তু ধীরে ধীরে বদলে যায় বিশ্বাস, সম্মান আর অনুভূতির এক গভীর সম্পর্কে। অনিকার নীলার গল্প আমাদের শেখায়, সঠিক মানুষটা পাশে থাকলে একটা মেয়ের স্বপ্ন থেমে যায় না, বরং নতুনভাবে বাঁচতে শেখে। এই গল্পে প্রেম ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল সম্মান, আর সেই সম্মান থেকেই জন্ম নিয়েছে সত্যিকারের ভালোবাসা। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও সুন্দর ভালোবাসার গল্পের জন্য। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করে।